কিরে কি লিখছিস? দেখতেই পেলে দীপ অঙ্ক করছে আর আমাকেও একটা কাজ দিয়েছে। সরস্বতী ঠাকুর তোমাদের দেখাই, এই যে বেঙ্গলি একটা মক টেস্ট দিয়েছে। আমার কথা অনুযায়ী আমি বলেছি অ্যাটলিস্ট উইকে 2টো মক টেস্ট বেঙ্গলির দে। বলছে আমি 92 পেয়েছি। আমার আশা সম্পূর্ণ হয়ে গেছে, আমার আর কোনো এক্সপেকটেশন নেই। যথেষ্ট বেশি পেয়েছে না কেউ, সেই কারণে ও বেঙ্গলি মকস আর দেবে না। তা আমি বলেছি না, আইসিএসসিতে এরমও দেখেছি যে 100-এ 100 পায় বেঙ্গলি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোতে। তো সেটা তার মানে স্কোপ থাকে, সেই জন্যেই পায়। তো আমি পরীক্ষা দিতে বলেছি, এখন আমায় বলেছে তুমি খাতা চেক করো। তার জন্য আমার পেজটা দিয়ে দিয়েছে যেটাতে এক্সাম দিয়েছে। আর 2.5 ঘন্টা ওদের স্কুলে টাইম দিয়েছিল, কিন্তু ও বললো যে বোর্ডসে কিন্তু 3 ঘন্টা টাইম দেয়। তাই আমি এখন মশারির ভেতর বসে বসে, এই যে রেড পেন দিয়ে দিয়েছে, বলেছে চেক করো। আমি এখন খাতা চেক করবো। প্রায় 2 থেকে 2.5 মাস পরে আজকে ভোরের সকাল দেখছি, ভোরের নৈহাটিকে দেখছি। ঘড়ির কাঁটায় ঠিক 6:30, আর এখনই ব্লগটা আরম্ভ করছি। অনেক দিন পরে একদম রেডি শেডি হয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি। পরনে সূর্যের টুপি আর একটা সোয়েটার। এই সোয়েটারটার কিন্তু একটা গল্প আছে, এই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। বহু বছর আগে, প্রায় তখন 96 কি 98 সাল, তখন মা দার্জিলিং থেকে এই সোয়েটারটা এনে দিয়েছিল আমাকে। সেই বছর আমার ছিল পরীক্ষা, সেই জন্য মায়ের সাথে তখন আমি দার্জিলিংয়ে যেতে পারিনি। মাথায় ছিল অনেক চাপ। মা মাসিদের সঙ্গে চলে গিয়েছিল দার্জিলিংয়ে বেড়াতে, আর সেই পাপ বোধ থেকে মুক্তি পাওয়ার জন্যেই দার্জিলিং থেকে সেই বছর 800 টাকা দামের এই সোয়েটারটা এনেছিল। এনে বলেছিল আমরা মধ্যবিত্ত, সোয়েটারটা অনেক দামি, খুব রেখে দিবি, এখানকার ঠান্ডায় পরার উপযুক্ত নয়। সোয়েটারটা ভীষণ প্রিয় ছিল, এত কোয়ালিটি ভালো আর কাজটাও ভীষণ সুন্দর। শুধু ফ্রন্ট বা ব্যাক নয়, হাতার কাজগুলোও দারুণ। তার সাথে মিস্টার বিশ্বাসের এই স্মার্ট ওয়াচটা পরে আজকে আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি। সকাল 6:30, এটা ছিল বর্দা বীজের ওয়েদার। আর আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আর 3-4 ঘন্টা বাকি পরের দিন সকাল 6টা হতে। এই কুয়াশায় বেরিয়ে গলাটা এরকম ভেঙে গেল। তখন বুঝতেই পারিনি, এই যে মিউট করে রাখছি, পরে ভয়েস ওভার দেবো বলে ভয়েসই থাকবে না, তার আবার ভয়েস ওভার। আচ্ছা, কোথা দিয়ে যাচ্ছি বলো তো? এটা কিন্তু অরবিন্দ রোড। আমি আগেরটার কথা বললাম, অরবিন্দ রোড দিয়ে এই সময় যাওয়ার সময় বড়মার মন্দিরের চূড়োটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কারণ খুব ভালো লাগে। ফেরার পথে এই মায়ের দর্শন করলাম। এই মায়ের অন্নকূটের সময়টাও মিস করে গেছি, আসতে পারিনি। চলো, শেষ হলো। হেঁটে আসার পরে তারপরে আর অনলাইন হতে পারিনি, আর মিস্টার বিশ্বাসের ইন্টারসিটি একটু লেট ছিল, তো আমি সেই সুযোগে সদ্ব্যবহার করে লুচি করে দিলাম মিস্টার বিশ্বাসকে, আর মিক্সড ভেজ দিলাম, আর আলু পেঁয়াজ কলি ফুলকপি ভাজা দিলাম। টিফিনে হয়ে গেল, আর ব্রেড আর চা খেয়ে গেছে। তো এইসব দিয়ে কমপ্লিট করে তারপরে সূর্য টাটা করার নাম করে বেরিয়ে সোজা চলে গেছে আম্মা দাদার বাড়ি। সে আনতেই পারি না। আর বেরিয়ে পালিয়েছে হচ্ছে দ্বীপের জন্য। দ্বীপকে এসে খুব সে ধমকালাম, তখন দ্বীপ গিয়ে নিয়ে আসলো পাজাকোলা করে। সে কি চিৎকার! আমার ফোনটাও নিয়ে চলে এসছে, পুরো সব কিছু গন্ডগোল করে দিয়েছে। আমি দ্বীপকে বললাম তোর জন্য বেরিয়ে গেছে, আমি ওকে বেরোতে দিই না ইউজুয়ালি, কারণ নতুন আবার রুটিনে আসছে, তো এখন 1 সপ্তাহ খুব ঝামেলা করবে স্কুলে যেতে। ওর বাবা তো বলেই খালাস যে পাঠিও না। বাচ্চাকে অভ্যেস করাতে গেলে আমার এখন নাকের জলে চোখের জলে হয়ে যাবে। চলো
স্কুলের রাস্তাটা ক্রস করে নিই, তারপর আসছি। কিন্তু খুব ভালো রোদ্দুর উঠেছে। আমি বাড়িতে গিয়ে দু একটা জামা কাপড় ভিজাই, মানে এরম রোদ দেখলেই না মনে হয় দু একটা করে কেচে কুচে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। আগে রোদ দেখলে শীতকালে মনে হতো ঘুরতে যাই, বেড়াতে যাই, পিকনিকে যাই। এখন মনে হয় জামা কাপড় কাচি, ঘরের জানলা খুলি, সোয়েটার চাদর মাফলার সব রোদেতেই। এই হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে না এইসব জিনিসগুলো আসে, আর এই আশাগুলোকেই বোধ হয় একটা ইন এ ডিফারেন্ট সেন্স এটাকেই হয়তো ম্যাচিউরিটি বলে। তো চলো এখন বাড়ি যাই। সৌম্য সৌর্য দুজনেই বেরিয়ে গেছে, কাজটা হটপট করে কমপ্লিট করি, তারপর দেখছি আসছি সামনে। ততক্ষণ হলো বাড়ি গেছি, ঢুকিনি বাড়ির ভেতরে, জানো। তালাটা খুললাম, ভাবলাম ভেতরে গিয়ে রান্নাটা অনেকটা এগোবো। হ্যাঁ, তাই ভাবতেই ট্যাঙ্কিটার ওপর বসেছি। চিন্তামণির সঙ্গে গল্প করলাম, মানে বিড়ালটা যেটা আমাদের বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। গল্প করতে করতে বসলাম, বসে ও গা ঘষছে রোদে, ওর সঙ্গে বসে ওর সাথে ইয়ার্কি মারলাম খানিকক্ষণ। ফেসবুকে টুকটাক পোস্ট করলাম। করতে করতে রোদটা এত ভালো লাগলো, 1 ঘন্টা ওখানে বসেই কাটিয়ে দিলাম, আর ভেতরেই ঢুকলাম না। আর এখন যাচ্ছি সৌর্যকে আনতে, মানে এখনও ছুটি হতে দেরি আছে, বাট আজকে ফিস দেব, জানুয়ারির ফিস আর সরস্বতী পুজোর চাঁদা 150 টাকা, ওটা দেব। দুটো বিল নিয়ে চলে আসব। এই কাজটা পেন্ডিং আছে, এটা করব। আমি শুধু ভাবছি রোদে আমি কিভাবে 1 ঘন্টা, মানে কাজের কোনো শেষ নেই, এদিকে বসে বসে কাটিয়ে দিলাম। মানে বসে বসে শুনতে পাচ্ছি চারপাশ থেকে সবাই ওই টিভিতে অযোধ্যার জিনিসপত্রগুলো দেখছে, আর দেখে দেখে কমেন্ট করছে, এই দেখো প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, দেখো লাইভ টেলিকাস্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সব শুনতে পাচ্ছি। কিন্তু আমি ওই চিন্তামণির কীর্তি দেখছি আর রোদে গা সেঁকছি, এই করে করেই কাটিয়ে দিলাম। মানে একটা আমি ভাবছি, মানে হুজুগের শেষ নেই। একটা দেশে চাকরি বাকরি নেই, মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তার চিন্তা নেই, রোগ ভোগে মরে যাচ্ছে। একটা অসম্পূর্ণ মন্দিরে একটা ঠাকুরের প্রতিষ্ঠা, আর সেই নিয়ে কি হুজুগ, বাপরে বাপ। আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে, একটা অসম্পূর্ণ মন্দিরে ঠাকুরের প্রতিষ্ঠা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি অসম্পূর্ণ প্যান্ডেলেরও কিন্তু উদ্বোধন করা যায় না। হ্যাঁ, এখন তো সব মহালয়ার আগে থেকেই ফিতে কেটে ঠাকুর দর্শন, মানে প্যান্ডেল উদ্বোধন, পারলে পুজোটাও করে ফেলে আগে ভাগে, তারপর 5 দিনের ছুটিটাকে 10 দিনের ছুটি বানিয়ে ফেলে। কিন্তু এগুলো কোনোটাই, এটা ঠাকুর দেখার জন্য আমরা সমর্থন করতে পারি যে হ্যাঁ, পঞ্চমী থেকে দশমী ঠাকুর দেখার ছুটি পাওয়া যাবে, ওই সময়টা ঘুরতে যাব, তাই তার আগে মহালয়ার আগে থেকে ঠাকুর দেখতে শুরু করলে যেগুলো দেখার ইচ্ছে সেগুলো পঞ্চমীর মধ্যে দেখে ফেলতে পারবো। তো এইটা এই হিসাবে সমর্থনযোগ্য, কিন্তু ওইটাও যেমন মানা যায় না, এটাও মানা যায় না। মানে আমরা যা তা তো করতে পারি না, ভগবান নেহাত মুখ ফুটে কিছু বলতে পারে না, নইলে ঠাকুর মশাইদেরও 12টা বেজে যেত, আর রাজনীতিবিদদেরও 12টা বেজে যেত। হ্যাঁ, ফুলওয়ালিদেরও 12টা বেজে যেত। আমার ফুলওয়ালি রোজ আমার কাছ থেকে 25 টাকা নিয়ে আমায় 15 টাকার ফুল দিয়ে যায়। সব দিন ভালো ভালো কলা আসে বাজারে, আর বৃহস্পতিবারে ওই 2-3 বছরের বাচ্চার চিনকুমনির মতো যে কলাগুলো সেইগুলো আসে। তো এদেরও 12টা বেজে যেত। ঠাকুর নেহাত কিছু বলতে পারে না, মানে বলতে চায় না, ভাবে করে নে আমার দিন একদিন আসবে। তো ব্যাপারটা সেই কারণেই পুষিয়ে যায় আর কি। স্কুলে এখন প্রিপারেশান চলছে 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারির। এই গানটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা। এই গানটার প্রত্যেক দিন রাত্রে মা আমায় শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতো, তাতেই আমার মুখস্থ হয়ে গিয়েছিল। গানটা ছিল মুক্তিরও মন্দিরও সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটা 15ই আগস্ট, 26শে জানুয়ারি এই সব দিনগুলোই না গাইতে খুব ভালো লাগে। আর স্কুলের প্রত্যেকটা ফাংশানে এই গানগুলো ভীষণ ভীষণ কাজে লাগে। মা মনে হয় এই একটা গানই জানতো, আমাকে এই একটা গানই শিখিয়েছিল। আর এটা আমি যখনই মানে কোথাও শুনি আমার মায়ের কথাই মনে পড়ে যায়।
আজকে ভেতরে রিহার্সাল হচ্ছে, আর সেটা দেখে আমার ওইটাই মনে পড়ে গেল যে হয়তো সময় অনেক আগে এগিয়ে গেছে, কিন্তু কিছু কিছু গান, কিছু কিছু সিনেমা, কিছু কিছু ডায়ালগস, কিছু কিছু নাটক এমন থাকে যেগুলো চিরকালীন হয়, তাই না? সেগুলোর কোনো বদল হয় না। মায়ের থেকে সন্তানদের জেনারেশন বাই জেনারেশন এক ধর্মের মানুষের মধ্যে, এক সংস্কৃতির মানুষের মধ্যে বহতা নদীর মতো বেয়ে চলে। আজকে সেরকমই মনে হচ্ছে মাদার্স ল্যাবের সামনে দাঁড়িয়ে। কোনটা? ইয়েলোটা। এটা গাজর দিয়ে, আর এটা কি দিয়ে করেছিস? এটা ওই ফুড কালার, কেকের কালার। সাবাস, তুই তো অনেক আরেকটা কিছু ভায়োলেট করতে কালার পারিস রে। করেছি, ওটা বেশি হয়নি, দুটো করেছি। ওটা কি দিয়ে করেছিলি? ওই কেকের কালারই। কেকের কালার দিয়ে এত সুন্দর করতে পেরেছিস? হ্যাঁ। আর হচ্ছে তোমার ভাবছি বিট কিনবো, বিট দিয়ে পিঙ্ক কালার করবো। বিট দিয়ে আমি একটা পরোটা ওকে করে দিই, বাট এই সব এই পিঠে আমার দ্বারা হবে না। এই বিট দিয়ে কালার করবো। পিঠে নার্সারি ছুটি হচ্ছে না, এটা কি? না, নার্সারি তো হওয়ার কথা। কি জিতে গেছো? এটা দিলেই জিতে যায়? ওখানে কার ছবি আছে দেখে বলো তো? তোমার স্কুল, আরেকদিকে এটা কার ছবি? সরস্বতী ঠাকুর। নমো করো। এই সরস্বতী দিদির সাথে হাত ধরে ধরে হাঁটছে, লাফিয়ে লাফিয়ে, মানে স্পিডে পেরে উঠছে না, লাফ মেরে মেরে হাঁটছে। বলছে সরস্বতী দিদি সর্ষের তেল মাখিয়ে রোদে বসাতে হবে ওকে, নইলে কফ নামবে না। ভেতরে পুরো জমাট বেঁধে আছে কফ। হ্যাঁ, কি সহ্য? খেয়ে দেখো তো, কি করে জানলে এটা মিথ্যে? খেয়ে দেখো কেমন হয়েছে। মৌসুমী আন্টি দিয়েছে। কেমন খেতে মা? হ্যাঁ, দীপকা দেখতে খুব সুন্দর হয়েছে, কালারফুল। হ্যাঁ, কালারফুল। ভালো কথা, বাহ, খুবই ভালো কথা। কালকেই আমরা ফেসবুকে পোস্ট দেখেছি, সেই কথাটা যেই মৌসুমীকে বলেছি, মৌসুমী বলছে আমি তো এনেছিলাম, কেউ নেই দেখছি। তখন আমি একটা খেলাম, মৌসুমী একটা খেলো, হ্যাঁ সবাই একটা করে খেলো, তারপরে বেঁচেছিল একটাই, সেটা আমরা তোদের জন্য নিয়ে এসেছি। খুব সুন্দর হয়েছে। খেয়ে নাও সহ্য, খেয়ে নাও। রাত্রির এখন প্রায় 8:30-9টা হবে। যেমন তোমাদের কথা দিয়েছিলাম, এই দেখো কড়াইশুঁটির কচুরির পুর তৈরি করছি। এরপরে কড়াইশুঁটির কচুরি হবে, আর রাত্রিরে আমরা আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খাবো। মিস্টার বিশ্বাস যেহেতু আলু টালু খান না, ওনার ক্ষেত্রে আমাকে একটু ব্যালেন্স করে মেনুটা ডিসাইড করে দিতে হবে। তো দেখা যাক, আমি সৌম্য আর সৌর্য তিনজন তো এটাই খাবো। সৌর্য তো এর সাথে কোনো রকম মানে জিনিস খাবে না, শুধু কড়াইশুঁটির কচুরিটাই খাবে, যেহেতু মিষ্টি মিষ্টি হয়, ওর খুব পছন্দ, তো এটাই খাবে। সৌম্য আর আমি তো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খাবো। মিস্টার বিশ্বাস কি খান সেটাই দেখার। এই হচ্ছে কড়াইশুঁটির কচুরির পুর, রেডি হয়ে গেছে কিন্তু একদম গরমা গরম। হচ্ছে সৌর্যের ডিনারের মেনু। বসে রয়েছে খাটের ওপর ঠ্যাং তুলে, আর সেখানে সে খেলাধুলো করছে, আর আমি এখানে সাপ্লাই দিচ্ছি। এখন একটু গরম আছে, খেতে সময় লাগবে, তাই ওকেই সবার আগে সার্ভ করে দিলাম। এটা কি কচুরি ডিনার। দেখো খাটটার অবস্থা কি করেছে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে 5 বছর অব্দি এরম হবেই। গরম বাবা। আর এইটা হচ্ছে মিস্টার বিশ্বাসের ডায়াবেটিক মেনু, এই যে। আরে ভাই বলো না, ঠান্ডায় অবস্থা তো খারাপ হয়ে গেছে। এমন ঠান্ডা, আমি মনে হয় আগে কোনোদিন এত ঠান্ডায় কাতর হয়নি, এই বছরে যা হয়েছি। হতে পারে আমার শরীরের একটু অস্থিরতা আছে বলে, বাট এত ঠান্ডা কোনোদিনও আমার সহ্য হয়নি। মানে এত ঠান্ডা আমি ফিলই করিনি, এবারে যা করছি। কোনো মতে খেয়ে দিয়ে লেপের তলায় যেতে পারলে বেঁচে যাই আজকে। সবাই খোঁজে, কেউ ক্যামেরার সামনে খোঁজে, কেউ ক্যামেরার পেছনে খোঁজে, আর আমি দেখো ডেলি ব্লগার, তো ক্যামেরা সবসময় ওপেন রাখতে হয়। একজনের কীর্তি তোমাদের দেখাচ্ছি, দেখো। কিরে কোথায় বসে আছিস? উঁচুতে ঠ্যাং তুলে চেয়ারে বসে মোবাইল ঘাঁটছে, টেবিলের তলায়। ভাবতে পারছো কি পাকুম? এই হচ্ছে আমার আর
সৌম্যদীপের ডিনারের মেনু। আমাদের দ্বারা গুড় দিয়ে এটা খাওয়া পসিবল না, ওই জন্য আমরা এই মেনুটা বেছে নিয়েছি। আজকে হচ্ছে বুফে সিস্টেম, তোমাকে নিজেকেই নিতে হবে। এই নিন দাদা প্লেট। থ্যাংক ইউ। এটা আমার ঠান্ডা অনেক দিন পরে আমি আর তুই শান্তিতে খেতে বসেছি। চলে আসো। আর এটা আমার ঠান্ডাকালের ফেভারিট মেনু রাত্রেবেলা। হ্যাঁ। কড়াইশুঁটি, কচুরি, আলু তো। আমি বুফে বলেছি। হ্যাঁ ও আচ্ছা দাঁড়াও। একটা এখন আগে দুটো নিই, তারপর পরে আবার নেবো। নিশ্চয়ই। আর এটা নেওয়া একটা স্পুন দি। স্পুন দাও। আচ্ছা দাঁড়াও। আমি আর তুই খাবো, সুতরাং খুব কমই রাখবি, সবটাই নিয়ে নিবি। ঠিক আছে দাঁড়াও, এখন নিয়ে দাঁড়াও। খেয়ে দেখি। এই খাবার আমার কি পছন্দ। শুধু একটাই ড্রব্যাক হয়ে গেছে এই খাবারের সঙ্গে, সেটা হচ্ছে ধোঁয়া উঠছে, নাম্বার 1। এটা ফার্স্ট ড্রব্যাক। না, আমার পার্সোনাল ড্রব্যাক, ওটা ঠিক আছে, ঠিক আছে, ওইটুকু কম্প্রোমাইজ করা যায়। আর এর সাথে দরকার ছিল নলেন গুড়ের রসগোল্লা। ধনেপাতা দিয়েছি, আর লঙ্কাও দিয়েছি, কারণ আমি আর তুই খাবো, বাবা তো খাবে না, ওই জন্য ধনেপাতা লঙ্কা টঙ্কা দিয়ে করেছি। পারফেক্ট। বাহ, আমি ফাঁস করেছি তাহলে।